এই মুহূর্তে কিন্তু মায়ের যে চক্ষুদান যেটা হচ্ছে সেটা কিন্তু একদম তোমার সামনে থেকে আমি নিচ্ছি বেসিক্যালি হাফ মই ওপরে উঠে। এটা কিন্তু একটা সাপের আকারেই তৈরি করা হয়েছে, কিন্তু এই যে বড় কলসি দিয়ে যে জিনিসটা তৈরি করা হয়েছে মাথার ওপরে রঙের কৌটো দিয়ে কিন্তু এটা ক্রিয়েট করা হয়েছে। মাটির একটা ওয়াল ক্রিয়েট করা হয়েছে এবং তার মধ্যে দিয়ে কিন্তু বিভিন্ন স্নেকগুলো ঘুরে বেড়াচ্ছে। রাজমিস্ত্রি বা যারা করেন তাদের দৃষ্টিকোণ থেকে রঙের যে একটা ভূমিকা সেটা কিন্তু এখানে তুলে ধরা হয়েছে। খুব সুন্দর মা মনসার একটা মূর্তি রয়েছে। এই যে হ্যালো বন্ধুরা, সবাই কেমন আছো? এই মুহূর্তে দুর্গাপুজো কিন্তু একদম জোর কদমে শুরু হয়ে গেছে, মানে একদম বলাই যায় যে কলকাতা শহরের বুকে পুজো শুরু হয়ে গেছে। একের পর এক মণ্ডপ কিন্তু তাদের যে পূর্ণ লুক সেটা সামনে নিয়ে আসছে, আর সেই লুকগুলোকে তোমাদের সামনে তুলে ধরছি আমাদের ভিডিওর মাধ্যমে, যেটা করতে বেশ ভালো লাগছে। কারণ পুজোর আগে তোমাদেরকে একটা ইনফরমেশান দেওয়া যে তোমরাও যাদের লিস্টটা সাজিয়ে নিতে পারো কোন পুজোটা কবে দেখবে। আর সেই পর্বটাই ঠিকঠাক মতো সারতে এই মুহূর্তে চলে এসেছি কিন্তু দক্ষিণ কলকাতার অন্যতম জনপ্রিয় পুজো শিব মন্দিরে। শিব মন্দির ছাড়াও কিন্তু এই ভিডিওতে তোমাদের জন্য থাকবে হাজার পার্কের সম্পূর্ণ লুক, তাই এই ভিডিওটা স্কিপ না করে আমাদের সাথে থাকো। তো শিব মন্দির থেকে আমি সৌভিক, আমি শ্রেয়া, এন্ড উই আর বেঙ্গা ব্লগার। এই মুহূর্তে কিন্তু শিব মন্দিরের একদম সামনে রয়েছে আমি। শিব মন্দির একদম মুদিয়ালির পাশের পুজো। রবীন্দ্র সরোবর হচ্ছে নিয়ারেস্ট মেট্রো স্টেশন, আর ওদের এই বছরের ভাবনা কিন্তু মনসা মঙ্গল নিয়ে। আর সেই জন্যই কিন্তু বিভিন্ন যে স্ট্রাকচারগুলো দেখছি সামনে কিন্তু প্রস্তুত করা হচ্ছে। এই যে সাদা রঙের বিভিন্ন যে স্ট্রাকচারগুলো রয়েছে, তার সাথে যদি আমি এদিকে দেখাই তাহলে এখানে কিন্তু এই ধরনের মনসা মঙ্গল কাব্যের যে ব্যবহৃত বিভিন্ন পদ্ম ফুল, এই যে পদ্মটা একটু হাতে দেখি, এই যে এরকম ধরনের পদ্ম রয়েছে এবং সাথে কিন্তু এই যে স্নেকও রয়েছে। এই যে রাত্রে নাম নিতে রে, হ্যাঁ ওই জন্যই স্নেক বললাম, যাই হোক জোকস অ্যাপার্ট। বাট এই যে এইগুলো দিয়ে কিন্তু ঠিক এই ধরনের একটা জিনিস এখানে এই যে সাজানো হচ্ছে। এই যে মণ্ডপটার মেন অংশটা কিন্তু এইখান থেকে শুরু হচ্ছে। আমি যদি তোমাদের একটু জুম করে দেখাই তাহলে মনসা মঙ্গল কাব্যের বিভিন্ন উপাখ্যান কিন্তু এই জায়গাটায় বর্ণিত রয়েছে, ঠিক আছে। মনসা মঙ্গল কাব্যে কিন্তু আমরা চন্দ্রকেতু গড় সম্বন্ধে জানতে পারি, সেটাও কিন্তু আমরা এখানে লেখাগুলো দেখলাম। তার সাথে কিন্তু বিভিন্ন পটচিত্রের মাধ্যমে মা মনসার বিভিন্ন রূপকে এখানে ফুটিয়ে তোলা হয়েছে একদম মণ্ডপের ওপরের অংশটাতে। আর এই অংশটাতে দিয়ে হচ্ছে আমরা এন্ট্রান্স করব আর কি। ধীরে ধীরে কিন্তু আমরা মূল যে মণ্ডপ রয়েছে সেখানে প্রবেশ করছি। আর মণ্ডপের একদম এই ফার্স্ট অংশটাতে কিন্তু এগেন এই যে পোড়া মাটির যে টাইলসগুলো হয় সেই টাইলসগুলোতে কিন্তু টেরাকোটার মানে যে কাজ সেই জিনিসটা দেখতে পাচ্ছি। একদম এইখানেই কিন্তু দেখতে পাচ্ছি চাঁদ সদাগর যে মা মনসার পুজো করেছিল সেই দৃশ্যটা কিন্তু এইখানে কিন্তু ফুটে উঠেছে। ঠিক সেইভাবেই কিন্তু এরকম মনসা মঙ্গল কাব্যের প্রচুর দৃশ্য খুব সুন্দরভাবে এই পোড়ামাটির যে টাইলসগুলো আছে সেগুলো দিয়ে যেরকম ফুটিয়ে তোলা হয়েছে, তেমনি বাংলার খুব জনপ্রিয় একটা শিল্প পটচিত্র, সেই পটচিত্রতেও কিন্তু মনসা মঙ্গল কাব্যের উপাখ্যান আমরা দেখতে পাই এবং সেটাই কিন্তু এইখানে দেখতে পাচ্ছি আর কি। এই পটচিত্রগুলোর মধ্যে দিয়ে পটচিত্র কিন্তু বাংলার খুব জনপ্রিয় একটা শিল্প এবং খুব মূল্যবান শিল্প। মানে এই শিল্পটা খুব কঠিন এবং এই যে চিত্রগুলো হয় সেগুলো কিন্তু বেশ মূল্যবান হয় অ্যাকচুয়ালি। প্রবেশ করছি একদম যে মূল মণ্ডপ রয়েছে সেই অংশে। মণ্ডপটার এই অংশটায় লাইটস এখন কম আছে, যেখানে কিন্তু এই যে বিভিন্ন টাইলসের টাইপের যে সমস্ত কাজ করা হয়েছে আর কি, যার মধ্যে এই উপাখ্যানগুলোকে ফুটিয়ে তোলা হয়েছে। মেনলি কিন্তু এগুলো টাইলস না, এগুলো হচ্ছে শোলা বা থার্মোকল যাই বলো না কেন তার উপরে এগুলো করা হয়েছে। এবং এই অংশে যদি চলে আসি তাহলে এই দিকে এলে কিন্তু কমপ্লিট যে মণ্ডপটার লুক সেটা আমরা দেখতে পারবো। একদম মাটি ব্যবহার করে কিন্তু এরকম একটা বেদি তৈরি করা হয়েছে এবং মাটি ব্যবহার করে যে বেদি তৈরি করা হয়েছে তার মধ্যে মা মনসার বিভিন্ন মূর্তি কিন্তু পরপর সাজিয়ে এখানে রাখা রয়েছে কিন্তু। হ্যাঁ, এগুলো কিন্তু প্রত্যেকটাই পোড়া মাটি দিয়ে তৈরি বিভিন্ন মূর্তি। এবং উপরের ওই অংশে যদি যাই তাহলে এখানেও কিন্তু একটা খুব সুন্দর একটা আর্ট ক্রিয়েট করা হয়েছে এবং এই প্রত্যেকটা কিন্তু পটচিত্র খুব সুন্দর করে সাজিয়ে রাখা রয়েছে। এগুলো মণ্ডপের বিভিন্ন অংশে ব্যবহৃত হবে, যেখানে কিন্তু মনসা মঙ্গল কাব্যের উপাখ্যানটা রচিত রয়েছে। আর ঠিক এই সাইডে রয়েছে হচ্ছে পুরো থিমের যে বিষয়টি সেটি হচ্ছে এইখানে রয়েছে, ঠিক আছে। হ্যাঁ, এর পেছনে যে লেখাটি রয়েছে আমি তোমাদের তার একটা ছোট্ট সারমর্ম বলি। এখানে বলা হচ্ছে যে মা মনসা হয়তো চিরকাল মা মনসা হিসাবেই আমাদের কাছে পূজিত হতেন না, পাল যুগে হয়তো জাঙ্গুলি রূপে পূজিত হতেন বা অন্য কোনো সময় অন্য কোনো নামে। এই যে বিষয়টা সেটা হচ্ছে মধ্যযুগে মঙ্গল কাব্য রচনা করা হতো। মঙ্গল কাব্য অর্থাৎ যে কোনো দেবদেবীর মাহাত্ম্য প্রচারের জন্য কিন্তু মঙ্গল কাব্য মানে রচনা করা হতো। ঠিক সেইভাবেই হচ্ছে মনসা মঙ্গল কাব্য আর কি। এবং সেইটা থেকেই কিন্তু মা মনসা রূপে আমরা এই সর্পদেবীকে পুজো করা শুরু করি এবং তার সুখ্যাতি ছড়িয়ে পড়ে। এই যে বিষয়টা, এই কনসেপ্টটাই কিন্তু ওখানে ওরা লিখে রেখেছে আর কি।
এই অংশে কিন্তু প্রচুর এরকম ধরনের হাঁড়িগুলো রাখা রয়েছে, যেগুলো দিয়ে কিন্তু ওপরে এই ধরনের একটা ডিজাইন খুব সুন্দর করে আর কি ক্রিয়েট করা হয়েছে। দেখতে কিন্তু বেশ ভাল লাগছে আর কি। পুরো এই অংশটা জুড়ে কিন্তু এরকম একটা সাপের ন্যায় বা লতার ন্যায় যাই বলো না কেন, একটা কিন্তু এরকম কলসি দিয়ে একটা জিনিস ক্রিয়েট করা হয়েছে। যদি আমি খুব ক্লোজলি তোমাদের এই ওপরটা দিয়ে দেখাই, তাহলেই তোমরা বুঝতে পারবে যে এটা কিন্তু একটা সাপের আকারেই তৈরি করা হয়েছে। কিন্তু এই যে বড় কলসি দিয়ে যে জিনিসটা তৈরি করা হয়েছে মাথার ওপরে, এখানে কিন্তু বিভিন্ন এই যে কালারিং স্নেকের কিন্তু অবয়ব রয়েছে আর কি। আমরা কিন্তু মনসা পুজোর সময় অনেকের বাড়িতেই এরকম ধরনের মূর্তি দেখি। হ্যাঁ, মানে এরকম ঠিক নয়, তবে সেই মূর্তিগুলোতে কিন্তু যে সর্পর ব্যবহার করা হয় সেগুলো কিন্তু বেশ খানিকটা এরকম। এখানে কিন্তু আরও একটা আমরা মনসা মঙ্গল কাব্যের কনসেপ্টের ওপরে তৈরি করা একটা পাথরের মূর্তি দেখতে পাচ্ছি, সেটাও কিন্তু বেশ সুন্দর লাগছে আর কি। উপরগুলোতে কিন্তু বিভিন্ন মানে সেলাই করে কিন্তু ওই কাঁথা স্টিচ বলা হয় সেই ধরনের ডিজাইনের ওপর কিন্তু বিভিন্ন লেখাপত্র রয়েছে আর কি। সবাইকে বিপদ থেকে রক্ষা করো মা ইত্যাদি জিনিসপত্র, মা মনসা, ঠিক আছে, এই ব্যাপারগুলো কিন্তু এইখানে এই পুরো অংশটা জুড়ে মণ্ডপের কিন্তু রয়েছে আর কি। এই অংশে কিন্তু বিভিন্ন এরকম মা মনসার মূর্তি দেখতে পাচ্ছি আর কি মণ্ডপের এই অংশটাতে। এবং এগুলো কিন্তু গ্রাম বাংলায় বিভিন্ন গ্রামে বিভিন্নভাবে কিন্তু এই পুজোগুলো হয়ে থাকে আর কি। এবং সেখানে গেলে কিন্তু মা মনসার এই মূর্তিগুলো মানে দেখতে পাবো আমরা। আর মণ্ডপের ঠিক এই অংশে যদি আসি, এখানে কিন্তু অনেকটাই কাজ বাকি এবং সেগুলো কিন্তু ওখানে ওরা করছে আর কি। বিভিন্ন পটের মধ্যে কিন্তু বিভিন্ন সর্পের নাম দিয়ে ওরা কিন্তু একটা সুন্দর এখানে একটা ডিজাইন ক্রিয়েট করছে। আর এই পুরো ওয়ালটা যদি দেখো, মাটির একটা ওয়াল ক্রিয়েট করা হয়েছে এবং তার মধ্যে দিয়ে কিন্তু বিভিন্ন স্নেকগুলো ঘুরে বেড়াচ্ছে, এরকম টাইপের একটা জিনিস তৈরি করা হয়েছে। পুরো জায়গাটা যদি তোমাদের দেখাই, তাহলে কিন্তু বেশ অনেকটা বড় জায়গা নিয়ে একটা খুব কালারফুল ডিটেলড কাজ চলছে। সেটাই আমরা পুজোর সময় এলে দেখতে পাবো। এবং সেই জিনিসটা কিন্তু এখনও অনেকটাই বাকি রয়েছে বলবো, বিভিন্ন ছোট ছোট অংশে বিভিন্ন রকমের কাজ বাকি রয়েছে। এই যে এখানে কিন্তু একটা খুব সুন্দর মা মনসার একটা মূর্তি রয়েছে, এই যে সুবিশাল একটা মা মনসার মূর্তি। এবং ঠিক এই ওপরের অংশগুলোতেও এরকম ছোট ছোট মা মনসার বিভিন্ন মূর্তি কিন্তু রাখা রয়েছে। ওখানে দেবাদিদেব মহাদেবেরও একটা মূর্তি রয়েছে। আর এই হচ্ছে কিন্তু ওদের এই বছরের শিব মন্দিরের মাতৃ প্রতিমা, যেটা কিন্তু সম্পূর্ণ ঢাকা রয়েছে এই মুহূর্তে। এবং তার পেছনে যে চালচিত্রটা করা রয়েছে তোমরা যদি দেখো, সেখানেই কিন্তু স্নেকের একটা খুব সুন্দর ব্যবহার রয়েছে আর কি। তো এই মূর্তিটা কিন্তু যখন সম্পূর্ণ আমরা দেখতে পাবো, তখন কিন্তু বেশ ভালো লাগবে আর কি। এই মুহূর্তে কিন্তু চলে এলাম হাজরা পার্কের একদম সামনে। এটা হচ্ছে মণ্ডপের একদম এন্ট্রান্স পয়েন্টটা। এন্ট্রান্স পয়েন্টে বেশ খানিকটা কাজ কিন্তু বাকি আছে, তবে মণ্ডপের ভেতরের দিকের যে কাজগুলো সেগুলো কিন্তু কমপ্লিট অনেক অংশেই হয়ে গেছে। এখানে যেরকম একটা খুব সুন্দর কালারফুল একটা বাড়ি দেখতে পাচ্ছি, বাড়িটা ক্রিয়েট করা হয়েছে প্লাই দিয়ে, বেশ সুন্দর লাগছে কিন্তু। বেশ কালারফুল একটা বাড়ি, মানে বেশ একটা অ্যাস্থেটিক ভাইব আছে কিন্তু বাড়িটার মধ্যে। আর অবশ্যই বাড়িটা কিন্তু বেশ ফটোজেনিক আমি বলবো বাড়িটাকে, সেই কারণে কিন্তু দেখতে অপূর্ব লাগছে, বেশ কালারফুল। আর একটা ইন্টারেস্টিং জিনিস দেখাই তোমাদের, সেটা হচ্ছে এখানে মোনালিসাকে দেখতে পাচ্ছ। এইদিকে মোনালিসা রয়েছে, এইদিকে মা দুর্গা গণেশকে নিয়ে রয়েছে, নিচে আমরা কথাকলি ডান্সের একটা ফর্ম দেখতে পাচ্ছি। তো বেসিক্যালি এইগুলো যেগুলো দেখতে পাচ্ছ, এগুলো কি দিয়ে তৈরি হয়েছে দেখলে অবাক হয়ে যাবে যখন আমি সামনে গিয়ে সেটা দেখাবো তোমাদের। সিমিলার ওয়েতে এই দিকেও একটা ওয়াল কিন্তু ক্রিয়েট করা হয়েছে। এই ওয়ালটাও দেখতে বেশ কালারফুল আর ব্রাইট লাগছে। একটা পুরনো যে রাজবাড়ির যে খিড়কি জানলাগুলো হয়, সেই জিনিসগুলোই কিন্তু এখানে রয়েছে বেসিক্যালি মূলত। আর এই দিকে একটা এগেন একটা পেন্টিং টেবিল দেখতে পাচ্ছি, ঠিক আছে। তো সেটার মধ্যে একটা অ্যাস্থেটিক একটা কাজ করা হয়েছে, দেখতে বেশ সুন্দর লাগছে। পুরো মণ্ডপ জুড়ে কিন্তু এরকম বিভিন্ন কালারফুল কাজকর্ম আর কি চলছে মণ্ডপের ফ্রন্ট সাইডটাতে। বেশ কিছু জায়গায় আয়রন স্ট্রাকচার্স রয়েছে এখনও অবধি। এই আয়রন স্ট্রাকচার্সগুলোর মধ্যে কালার হবে খুব শিগগিরই হয়তো। এই যে অংশটা মণ্ডপে, এটা একটু তোমাদের বলে দিই যে থিমটার নাম দৃষ্টিকোণ, অর্থাৎ রঙকে বিভিন্ন দৃষ্টিকোণ থেকে আমরা দেখি। এই অংশগুলোতে যেটা রয়েছে এই বাড়িঘরগুলোতে, সেগুলো হচ্ছে এই যে যারা বাড়িঘর তৈরি করে, রাজমিস্ত্রি বা যারা করেন, তাদের দৃষ্টিকোণ থেকে রঙের যে একটা ভূমিকা, সেটা কিন্তু এখানে তুলে ধরা হয়েছে। মানে এখানে কিন্তু বাড়ি যখন আমরা রং করি, অনেক ক্ষেত্রে আমরা আর্টিস্টিক হই না, কিন্তু আমরা জাস্ট একটা কালারের সাথে আরেকটা কালার মিশছে ওটাই দেখিয়ে দিই। তো সেই বিষয়টার ওপরেই কিন্তু একটা করা হয়েছে। এবং এই জোনটা, তার ঠিক পরের জোনটায় যখন আমরা পৌঁছচ্ছি, এটা কিন্তু আর্টিস্টদের মানে ডেডিকেট করা হয়েছে। যেমন এখানে লিওনার্দো দা ভিঞ্চি রয়েছে, ছবি রয়েছে, জামিনী পালের ছবি রয়েছে, ঠিক আছে। তো এই বিষয়গুলোকে এখানে তুলে ধরা হয়েছে, যাতে মানে আর্টিস্টদের চোখে রঙটা কীরকম সেই বিষয়টা যেন ফুটে ওঠে। এই ধরনের বিভিন্ন আয়রন স্ট্রাকচার্স আশেপাশে ছড়িয়ে ছিটিয়ে রয়েছে, যেগুলো কিন্তু এখনও ইনস্টল হওয়া বাকি। পুজোর আর হাতে গুনে মাত্র
এই কটা দিন সময় রয়েছে। এইমাত্র যে কথাকালির ইয়েটা দেখলে স্ট্রাকচারটা, এটা কিন্তু এই ধরনের যে কৌটো, রঙের কৌটো, সেই রঙের কৌটো দিয়ে কিন্তু এটা ক্রিয়েট করা হয়েছে। জাস্ট ভাবতে পারছো, সিমিলার ওয়েতে ওই দিকে থাকা যে মোনালিসাটা, সেটাও কিন্তু এই রঙের কৌটো দিয়েই তৈরি করা হয়েছে। এটা কিন্তু বেশ ইউনিক আমি বলবো। মণ্ডপ দেখানো বা মণ্ডপ প্রস্তুতি দেখানো তো তোমাদের সাথে আমাদের চলতেই থাকে, বাট মূলত আজকে আসার হাজরা পার্কে মেইন উদ্দেশ্য হচ্ছে কিন্তু মায়ের চক্ষুদান। মায়ের চক্ষুদানটা তোমাদের দেখাবো, যেটা মণ্ডপের ভেতরে চলছে। বেশ সুন্দর লাগবে, আর প্রতিমাটা বিশাল বড়। সো চলো ওইটা তোমাদের সাথে ভাগ করে নিই। পেরিয়ে কিন্তু আমরা মূল যে মণ্ডপ রয়েছে সেই মণ্ডপে প্রবেশ করব বেসিক্যালি, আর সেখানে কিন্তু মায়ের চক্ষুদান চলছে এই মুহূর্তে। আমি ওখানে প্রতিমাটা যেটা রয়েছে মেনলি এই জায়গাটা যদি তোমাদের দেখাই, এখনও বেশ খানিকটা কাজ হয়ে গেছে। এগুলো কিন্তু বেশ কাইনেটিক পার্টস আছে, এগুলো কিন্তু মুভেবল হবে। এইখানে যেগুলো দেখতে পাচ্ছ, এই মুহূর্তে কিন্তু মায়ের চক্ষুদান সেটা চলছে। আর প্রতিমাটা দেখো কি বড়, কি হিউজ, বিশাল, ঠিক আছে। আর তার সাথে মায়ের যে খুদেরা রয়েছে তারা কিন্তু একটা মেসেজ বহন করছে আর কি, সেটা তোমাদেরকে বলবো আর কি। এই রাজমিস্ত্রি এবং যারা আর্টিস্ট তাদের কথা তুলে ধরা হয়েছে, আর প্রতিমাতে কিন্তু যারা মৃৎশিল্পী রয়েছে তাদের কথা তুলে ধরা হয়েছে। যেমন এখানে মা সরস্বতী আলপনা করছে, আলপনাটা কিন্তু রং দিয়ে করতে হয়। এখানে কার্তিক ঠাকুর যে রয়েছে সে কিন্তু একটা তোমার চালচিত্র রং করবে, সেরকম অবস্থায় রাখা রয়েছে আর কি। তো এই বিষয়গুলো কিন্তু ওখানে, যেমন মা লক্ষ্মীকে তোমরা দেখতে পাচ্ছ, মা লক্ষ্মী কিন্তু প্যাঁচা যে রয়েছে সেই প্যাঁচার গায়ে রং করছে। তো বিষয়গুলো কিন্তু ঠিক এরকম রয়েছে। আর এখানে কিন্তু যে গণেশ ঠাকুরটা রয়েছে আর কি, সেইটার কিন্তু কাজ চলছে এখানে। গণেশ ঠাকুরটাও দেখো একটা কিন্তু আর্টিস্টিক ওয়েতেই বসে আছে। তো প্রত্যেকটা প্রতিমা কিন্তু এখানে এতটাই সুন্দর আর দারুণ লাগছে আমার। আর স্পেশালি এই যে হিউজ যে স্ট্রাকচার, এবং একদম এই মুহূর্তে কিন্তু মা দুর্গার যে চক্ষুদানের কাজ সেটা কিন্তু শুরু হয়ে গেছে। এই মুহূর্তে কিন্তু চোখের যে মণি, সেই মণিটা কিন্তু আঁকতে শুরু করে দিয়েছেন শিল্পী। আর এই মুহূর্তটা দেখার জন্য কিন্তু বাঙালিরা এক বছর ধরে অপেক্ষা করে যে মায়ের চক্ষুদান হবে, তারপর দেবীপক্ষের সূচনা হবে এবং শুরু হবে দুর্গাপুজো। মায়ের কিন্তু এই মুহূর্তে চক্ষুদান যেরকম চলছে, তেমনি মায়ের যে সন্তানরা রয়েছে তাদেরও কিন্তু রঙের যে কাজ, সেই কাজগুলোই চলছে এই মুহূর্তে। যেমন এখানে আমি দেখতে পাচ্ছি মা লক্ষ্মীর চুলের কাজটা হচ্ছে। হ্যাঁ, মানে এদের সবার রঙটা সবে ধরা শুরু হয়েছে। যেমন এখানে কার্তিকেরও রঙটা চলছে আর কি। তো মোটামুটি এদের রং যেরকম চলছে, তেমনি মায়ের কিন্তু একদম চক্ষুদান কমপ্লিট। এই যে মায়ের একটা কমপ্লিট লুক,